আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন, আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি। আজকের পুরো ভিডিওটা মূলত শুক্রবার সারাদিনের উপরে তৈরি করা। আমি শুক্রবারের সকালটা শুরু করেছিলাম খানিকটা বারান্দা বাগান থেকে, তারপর রুমে চলে গিয়েছিলাম। নর্মালি তাই হয়, সকালে নামাজ পড়ে আমি একটু বাইরে আসি, একটু গাছগুলোতে হাত বুলিয়ে দিই, মরা পাতা ফেলে দিই, তারপর ফুল থাকলে সেগুলির সাথে একটু সময় কাটাই, তারপর চলে যাই নিজের সংসারে। আর এখন যখন আমি ঘরে চলে এসেছি তখন প্রায় 8:30। যেহেতু ফ্রাইডে আর স্কুল কলেজ কিছু নেই, তো একটু ধীরে সুস্থেই উঠেছি। ভাবলাম একটু সূরা কাহাফটা ছেড়ে দিই, আমি কাজ করব, সূরাটা শুনতে থাকব। সূরা কাহাফ অনেক বড়, আমি এখন অতটা অভ্যস্ত হয়ে উঠতে পারিনি যে মোটামুটি 1 ঘন্টা সময় নিয়ে পুরোটা শেষ করতে পারবো। আমার আম্মা অবশ্য অনেক দ্রুততার সাথে এখন পড়ে ফেলে, তার বলতে গেলে মুখস্থর মতো হয়ে গেছে। আমার শাশুড়িরও তাই, কিন্তু আমার এখনও অতটা ভালো অবস্থায় আমি আসতে পারিনি। আচ্ছা, যাই হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতকাল মানে শুক্রবারের কথা যেহেতু বলছি, বৃহস্পতিবার রাতে আমার মেয়ে, 2 মেয়ে এবং আমরা 3 জন মিলে মুভি দেখেছি। যেহেতু মুভি নাইট ছিল, মনের আনন্দে শটান হয়ে সোফায় বসে শুয়ে আরাম করে মুভি দেখেছি এবং আমাদের পাশে ইউনি ইচ্ছে মতন খেলাধুলা করে জিনিসপত্র সব লণ্ডভণ্ড করে রেখে গেছে। তো আজকে প্রথমে ড্রয়িং রুমটাই একটু গুছিয়ে নিচ্ছি, যে এত উল্টাপাল্টা হয়ে আছে, এটাকেই গুছিয়ে নিই। যেহেতু বাড়ির লোকজন এখনও ঘুমে, তারা আরও পরে উঠবে, এই ফাঁকে আগে ড্রয়িং রুমটাকে একটু গুছিয়ে নিয়ে তারপর না হয় নাস্তার কাজে চলে যাব। আমার মেয়েরা যখন অনেক ছোট, তখন থেকেই ওদের জীবনে থার্সডে নাইট বলে একটা ব্যাপার ছিল। থার্সডে নাইট মানে পড়ালেখার চাপ একটু কম হবে, একটু রাত জেগে মুভি দেখা হবে, কিংবা গল্পের বই পড়া হবে, কিংবা আমরা বাইরে কোথাও খেতে যাব। তো এখন আর সেরকমভাবে থার্সডে নাইট না আসলেও গত বৃহস্পতিবার রাতটা আমরা 3 জন অনেক সুন্দর কাটিয়েছি। সুন্দর একটা মুভি দেখেছি, তারপর একসাথে গল্প করেছি, তারপর যার যার মতন ঘুমোতে গিয়েছি। তো তারা তো একটু ধীরে সুস্থে উঠবে, কিন্তু আমার ছেলেটা কিন্তু আমার এক ডাকে ঘুম থেকে উঠে চলে এসেছে। মা কাজ করবে আর ছেলে রুমের মধ্যে থাকবে, তা হয়ই না। তাকে যখনই হাতের একটু ইশারা দিলাম, এক লাফে বাইরে বের হয়ে চলে আসলো। তো আমরা দুজন এখন সূরা কাহাফ শুনবো এবং কাজকর্ম করব। কিচেনে ঢুকবার আগেই ভাবছি, আচ্ছা 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে চলে যাই, কারণ আমার হাজব্যান্ড ডিম পোচ কিংবা ভাজি খেতে চাচ্ছে না, সে অয়েল অ্যাভয়েড করতে চায়। আর সেই জন্যই ভাবলাম যে আগে 2টো ডিম সিদ্ধ এখানে বসিয়ে দিয়ে তারপর চলে যাই। একদিকে চা বসিয়ে দেবো, অন্যদিকে নাস্তা রেডি করতে থাকবো। আসলে এই ধরনের কিচেন অ্যাপ্লায়েন্সগুলো আসলে আমাদেরকে অনেক হেল্প করে। ধরুন আমি এখন কিচেনে 2টো চুলাতে, একটাতে চা বসিয়ে দেবো, আরেকটাতে নাস্তা রেডি করতে থাকবো। আর এইখানে ডিমটা সিদ্ধ হয়ে গেল, আমার সময়টাও খুব কম লাগলো, গ্যাসটাও পুড়লো না, এবং কোনো টেনশন নেই যে ডিমটা ঠিক মতন সিদ্ধ হলো কি না, ফেটে গিয়ে আবার নাড়িভুড়ি বের হয়ে গেল কি না, এ ধরনের কোনো প্যারা নেই। জাস্ট আমি ওখানে ওটাকে প্লাগ ইন করে দিয়ে সোজা কিচেনে চলে এসেছি। এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে এটাকে একটু ভেজে এটার সাথে একটা ডিম ঝুরা করব, এবং তার সাথে গতকাল রাতের কিছু মুরগি ছিল রান্না করা, সেখান থেকে 2 পিস তুলে নিয়েছি, সেটাকে শ্রেড করে এটার সাথে মিক্সড করে একটু স্যান্ডউইচের জন্য পুর রেডি করব। আজকে একদম ইংলিশ টাইপের ব্রেকফাস্ট যাকে বলে। তো সেই চিন্তা করেই এদিকে খাবার দাবারগুলো রেডি করা শুরু করেছি, এবং আমি যখন ব্রেকফাস্ট তৈরি করছি তখন কিন্তু 9টা, সোয়া 9টা হয়ে গেছে। বাড়ির লোকজনকে একটু ডাকাডাকি করে এলাম যে তোমরা তাড়াতাড়ি উঠো, আমি টেবিলে নাস্তা দেব। আর উঠে যার যার বিছানা, যার যার সব কিছু গোছাও। আমার হাজব্যান্ডকেও বলে এসেছি যে তুমি উঠে একটু বিছানাটা টান দাও, বালিশ টালিশ সরিয়ে দাও, আমি এসে গোছাবো। দেখা যাক ভদ্রলোক কট্টু কী করে। আসলে বাংলাদেশের ছেলেরা না, যখন বিদেশে যায় তখন খুব ভালো থাকে, বউদেরকে হেল্প করার চেষ্টা করে, সুযোগ পেলেই কিচেনে একটু হাত দেয়, একটু হেল্প করে। দেশে আসলেই এদের
টিপিক্যাল বাঙালি চেহারা বের হয়ে যায়। তখন তারা কোনোভাবেই কোনো কাজ করতে চায় না। ফিল্টারে পানি ভরাটাও তাদের কাছে তখন জুলুম মনে হয়, যে এই জিনিসটা খুব খারাপ। আমার হাসব্যান্ডকেই আমি দেখেছি যে আমার বাসায় কোনো পার্টি হলে কিংবা নর্মালি কোনো কাজের হেল্প লাগলে বললেই সে করে দিত, যে ইটস ওকে, আমি একটু করে দিচ্ছি, তুমি ওদিকটা সামলাও। কিন্তু এখন কোনোভাবেই কোনো কিছু করতে চায় না। প্রথমত বাংলাদেশের কাজ, তার কাজের ব্যস্ততা, আর দ্বিতীয়ত মন মানসিকতা পরিবর্তন, কাজের লোক তো আছেই, তুমি তো পারবেই, এরকম একটা চিন্তা ধারণা থেকে তারা কেন জানি আর কোনো কাজে হাত এগোতে চায় না। কিন্তু এই জিনিসটা আমি আমার বাসায় করতে দেব না। আমি চিন্তা করেছি যেদিন এসে বাসায় থাকবে তাকে দিয়ে আমি আমার বিছানাটা গুছিয়ে নেব। এদিকে স্যান্ডউইচ মেশিনটা একটু গরম করে নিয়ে আমি স্যান্ডউইচগুলো বসিয়ে দিয়েছিলাম। ফার্স্ট ব্যাচ হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ আবার রেডি করে দিচ্ছি। এবং আমি যখন এগুলো শুরু করেছি অলরেডি তখন আমার বাচ্চারা চলে এসেছে। বড় মেয়েকে বললাম, তুমি যাও একটু চায়ের পাশে দাঁড়াও, তা না হলে আজকেও সেটা পড়ে একাকার হয়ে যাবে। আর আজকে এই ব্যস্ততার মধ্যে আবার চুলা পরিষ্কার করা, সে আরেক প্যারা, আমি এত প্যারা নিতে পারবো না। নাস্তা রেডি, বাচ্চাদের বলেছি চলে আসতে, তারাও চলে আসছে। তো এখানে আমি ব্রেকফাস্টের একটু স্যান্ডউইচ তৈরি করেছি, ডিম সিদ্ধ করে একটু কেটে দিয়েছি, সেখানে গোলমরিচের গুঁড়া এবং লবণ ছিটিয়ে নিয়েছি। আর এখানে সেই যে মা সন্দেশ এনেছে, সেই সন্দেশটাও একটুখানি দিয়ে দিলাম। আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট, আর সাথে এই কেতলি ভর্তি চা। সকালবেলা এরকম চা ছাড়া নাস্তা খাওয়াটা আমার কাছে খুবই বেদনাদায়ক মনে হয়। আমি যেহেতু চা খোর, কাজে চা আমার লাগবেই। গতকাল তানু চ্যানেল থেকে তানুকে দেখলাম কফি খাচ্ছিল। তানু আমার মতন চা প্রেমী মানুষ, ওকে যখন দেখলাম খুব আয়েশ করে কফি খাচ্ছে, মনে হলো কী ব্যাপার, তানু কি চা ফেলে কফি প্রেমে পড়ে গেল? যাই হোক, আমি কিন্তু চা ছেড়ে কোথাও যাচ্ছি না। সকালে নাস্তা শেষ করে অন্যান্য কাজকর্ম যে করব সেগুলো কোনো কিছুর ক্লিপ নেওয়া হয়নি, কারণ তখন তাড়াতাড়ি ঘর গুছিয়েছি। আর সেই সাথে আমি আবার একটু লম্বা সময় আমার হাজব্যান্ডের সাথে বসে চা খেয়েছি, গল্প করেছি, কিছু নতুন এক্সপিরিয়েন্স সে শেয়ার করলো, সেগুলো শুনলাম। তো এই করতে করতে দেখা গেল যে অনেকটা বেলা আবার হয়ে গেছে। আমি তাড়াহুড়া করে যখন কিচেনে এসেছি তখন অলমোস্ট 11:30 হয়ে গেছে। তো খালা চলে এসেছিলো, খালাকে বললাম যে তুমি আমাকে আগে রান্নার জোগাড়টা দাও, আমি রান্না শুরু করি। ঘরের কাজ আজকে আর সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হলো না। তো আমি এখানে প্রথমেই বসিয়ে দিচ্ছি একটুখানি গরুর মাংস। আজকে যেহেতু ফ্রাইডে, আমার হাজব্যান্ড আছে, আমার শাশুড়ি আছে, তো আমি ভাবলাম যে একটু গরুর মাংসই রান্না করি। আর অন্যদিকে লোটে ফ্রাই করব। আসলে লোটে মাছটা যে আমাদের এত পছন্দ হয়েছে, এবং এই মাছটা আমার বাচ্চারা, আমি, আমার হাজব্যান্ড, আমরা সবাই এত মজা করে খাচ্ছি। ফ্রাইডে হলেই আমি চেষ্টা করি লোটে মাছের ফ্রাইটা টেবিলে রাখতে। আর সত্যি বলছি, জিনিসটা যে এত মজার হবে, আমি যে এটাকে ঠিকঠাক মতন আবার তৈরি করতে পারবো, এটা আমি কখনো ভাবতেই পারিনি। সেদিন আমাদের ফারিয়া কিন্তু এরকম লোটে মাছ ফ্রাই করেছে, ওটা আমারটার থেকেও অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। আমি আসলে আপনাদেরগুলো দেখেই শিখি। আমি এর আগেও স্বীকার করেছি, আজও স্বীকার করছি, আমি খুব বেশি সাংসারিক ছিলাম না। আমার এই কনসেপ্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে ইউটিউবে এসে। ইউটিউবের আপুদেরকে যখন দেখি খুব সুন্দর করে ঘর সাজাতে, রান্না করতে, পরিবারের জন্য সুন্দর করে সব কিছু তৈরি করতে, তখন থেকেই আমার আগ্রহটা বেড়েছে। আমার চিন্তাভাবনাটা একটু অন্যরকম ছিল, কেরিয়ারের প্যাটার্নটা একটু অন্যরকম ছিল। তো যে কারণে আমি এতটা সংসারের প্রতি সিরিয়াস কখনোই ছিলাম না। তবে এখন সংসারের প্রতি যে ভালো লাগা, ভালোবাসা, এটা তৈরি হয়েছে লাইফস্টাইল ভ্লগ করেন যে আপুরা, তাদেরকে দেখে, এবং তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, এখানে একটু গরুর মাংসটা বসিয়ে দিলাম, একদম অল্প গরুর মাংস, আজকে দুপুরে খেলে আজকেই শেষ হয়ে যাবে, এটাকে আর টেনে নেওয়া হবে না। রেড মিট যত কম খাওয়া যায়, আমার বাসায় সেই আইন জারি হয়েছে যে যত কম রেড মিট খাওয়া যায়। তো সেই হিসাবে আজকে একদম অল্প একটু গরুর মাংস, মাংস কম, হাড্ডি বেশি, কারণ আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা বলেছে তারা হাড্ডি চাবাতে চায়, তারা মাংস খেতে চাচ্ছে না। তো এখানে অল্প একটু মাংস আছে যেটা আমার শাশুড়ির জন্য, আর বাকি সব হাড্ডি। নাও, যত হাড্ডি পারো এবার চাবাও। গরুর মাংসটা বসিয়ে দিয়ে এই পাশে আমি একটু লোটে মাছ ফ্রাই করা শুরু করলাম। আজকে আর ম্যারিনেট করে রাখা হয়নি, জাস্ট মিক্স করে সাথে সাথে আমি ফ্রাই করা শুরু করেছি।
এই মাছটার যেহেতু কাটা বাছার ঝামেলাটা খুবই কম, একদম নরম কাটা, গলায় বাঁধার কোনো সম্ভাবনা নেই, এই কারণে আমার বাচ্চারাও দেখলাম খুব পছন্দ করে খেয়েছে। আর এভাবে একটু ডিপ ফ্রাই করলে ওদের কাছে ব্যাপারটা ফিশ অ্যান্ড চিপসের মতন মনে হয়, আমি যেটুকু বুঝতে পেরেছি। সেদিন যেমন আমার মেয়ে বলল যে তুমি কিন্তু এটা আমাকে স্ন্যাক্সেও দিতে পারো, বিকেলে স্ন্যাক্সে এরকম ফিশ অ্যান্ড চিপস সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস করে দিলে আমি কিন্তু আরাম করে নাস্তা খেয়ে নেব। শুনে তো আমি খুব খুশি হয়ে গেছি, যাক মেয়ে আমার এতদিনে একটা ভালো কিছু বলেছে। আমি একই সঙ্গে ২ চুলায় কাজ করছিলাম। একদিকে মাছগুলো ভাজছিলাম, অন্যদিকে গরুর মাংসটা দাঁড়িয়ে খেয়াল করছিলাম যে কী অবস্থায় আছে, সেখানে পানি অ্যাড করতে হবে কিনা, মাংস ঠিক মতন সেদ্ধ হচ্ছে কিনা, কষানো হচ্ছে কিনা। তো এখানে দুটো রান্না একসাথে যখন করছিলাম, বিশ্বাস করেন গরমে জীবন একদম অতিষ্ঠ। ভাই ভাদ্র মাস চলে এসেছে, সেটা আমি আমার কুকিং চ্যানেলের আপুদের তালের পিঠা দেখেই বুঝতে পেরেছি। কিন্তু সেটার অনুভূতি যে এত তীব্র গরম হবে, সেটা গতকাল যখন রান্না করছিলাম কিচেনে, তখন একেবারে হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। শীতের দেশে ৫ বছর থেকে আসার পর বাংলাদেশের গরমটা কোন লেভেলের এনজয় করছি, এটা অনেকেই হয়তো জানেন কিংবা টের পেয়েছেন। আমি আগে বারবার বলতাম যে এত গরম, এত গরম। কিন্তু এখন একটু হলেও অ্যাডজাস্ট হয়েছে। গত বছরটা আমার জন্য অনেক কঠিন ছিল। আমি গত বছর পুরোটা বছরই কমপ্লেন করেছি যে এত গরম কেন? ইভেন ডিসেম্বর মাসেও কিন্তু আমি কোনো শীতের কাপড় পরিনি। আমার কাছে মনে হয়েছে ডিসেম্বরেও আমি ফ্যান ছেড়ে ঘুমাতে পারলে অনেক বেশি আরাম পাই। এদিকে মাছগুলো ফ্রাই করে আমি প্লেটিং করে ফেলেছি। এখানে একটু লেবু চিপে দিলাম। আসলে লোটে ফ্রাইয়ের উপরে একটু কাঁচামরিচ, লেবু এগুলো দিয়ে রাখলে খেতে খুবই ভালো লাগে। আর অন্যদিকে আমি কিন্তু এখন ভাত বসিয়ে দিব, কারণ যে সময় হয়ে গেছে তাতে এই মুহূর্তে যদি তাড়াতাড়ি ভাতটা না বসাই তাহলে টেবিলে দেওয়া কঠিন। আজকে আমি কাজ কম দেখাচ্ছি, গল্প বেশি করছি এরকমই মনে হবে, কিন্তু আসলে একটা সারাদিনের ভিডিওতে দেখা যায় রান্না একটা অনেক বড় অংশ আমাদের জুড়ে থাকে। ঘর গোছানোটা সেই জন্য আজকে খুব কম দেখানো হয়েছে। তো এদিকে রান্না শেষ করে এখন সব কিছু আমি বাটিতে বেড়ে টেবিলে নিয়ে যাব। আর আমি যখন এগুলো নিয়ে যাচ্ছি তখন কিন্তু অলমোস্ট ২:৩০ হয়ে গেছে। তো খুব চটজলদি চেষ্টা করছি খাবারগুলোকে সার্ভ করে দিয়ে আমি সোজা গোছলে চলে যাব। আমার সবসময় তাই হয়, আমি যত চেষ্টাই করি না কেন কখনোই ২:৩০টার আগে আমার রান্না শেষ হয় না, এবং আমি গোছল নামাজ এটা এত তাড়াহুড়ার মধ্যে করতে থাকি, সে কথা আর কি বলবো। যাই হোক, আমার এখানে রান্নাবান্না শেষ। আমি এখন এগুলোকে সব টেবিলে দিয়ে সোজা এক দৌড়ে গোছলে চলে যাব। আর তারপর এসে খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু বাইরে শপিংয়ে যাওয়ার প্ল্যান আছে, কারণ কিছু সাংসারিক জিনিসপত্র দরকার, সেই চিন্তা করেই ভাবছি একটু বাইরে যাব। প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে পাট শাক, ওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওটা অফ স্ক্রিনে রান্না করা হয়েছে। তারপর এটা হচ্ছে আলু দিয়ে মলা মাছের একটা চটচটি, এটারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর এটা হচ্ছে লোটে মাছ, এখানে একটু ভাত দিয়ে দিলাম, আর সবার শেষে গরুর মাংস রান্না করেছি সেটাই এখানে দিয়ে দিলাম। টেবিলে খাবারটা দিতে পেরে এত নিশ্চিন্ত লাগছিল যে যাই হোক, টেবিলে অবশেষে ঠিকঠাক মতন খাবারটা দিতে পেরেছি। আর এখন এক দৌড়ে আমি সোজা ওয়াশরুমে চলে যাব, গোসল করব, নামাজ পড়ে তারপর আসব। এদিকে আমি আমার মেয়েদেরকে এবং আমার হাজব্যান্ডকে বলেছি মাকে নিয়ে যেন খেতে বসে যায়, আমি এসে তারপর খাওয়া দাওয়া করব, আমার জন্য যেন তারা ওয়েট না করে। তো মোটামুটি এই ছিল শুক্রবার দুপুরে আমাদের খাবার দাবারের আয়োজন। আর এটা হচ্ছে একদম বিকেলের দিকের একটা অংশ। আমি কিছু ফল নিয়ে এসেছি, সাথে কিছু সাংসারিক জিনিসপত্র কিনে এনেছি, তো সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন ধরেই চিন্তা করছিলাম একটু আরএফএলে যাব, আমার কিছু সাংসারিক জিনিসপত্র দরকার। তো সেই চিন্তা করেই আজকে একটু খাবার দাবারের পর আরএফএলে চলে গিয়েছিলাম। তো ওখান থেকে ফেরবার পথে এই ফলগুলো নিয়ে এসেছি, যেহেতু আমার মেয়েরা আছে, আমার মা শাশুড়ি আছে, তারা খাবেন সেই জন্য। আজকে অনেকদিন পরে শপিংয়ে গিয়ে একটা জিনিস টের পেলাম, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। ভাই কেন? মানে আমি ২ মাস শপিং করি না সেই জন্য এত দাম বেড়ে গেছে? জোকস অ্যাপার্ট, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমি দেখলাম শাকসবজি, ফলমূল এগুলোর দাম বেশি একটু বেড়ে গেছে। আদার্স সব যা আছে আছে, কিন্তু এগুলোর দাম যখন একটু বেড়ে যায় তখন আমাদের অংশ বাদ থাক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, যারা প্রতিদিন খেটে খাওয়া মানুষ, তাদের জন্য সত্যি বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। আজকে পেঁয়াজ কিনে আনলাম প্রায় ৮০ টাকা করে কেজি। তারপর আদা রসুন এগুলোর দামও বেশ বেড়ে গেছে। বুঝতেই পারলাম যে আসলে বাজারের হালচালটা এখন নাগালের বাইরে চলে যাচ্ছে। হয়তো আমি সেভাবে অনুভব করছি না, কিন্তু অনেকেই আছে যাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আর
ওয়ারিফেল থেকে কী কিনে আনলাম, প্রথমে একটা ট্রান্সপারেন্ট গ্লাস কিনে এনেছি, বড় সাইজের মগ যাকে বলে। আমার শাশুড়ি এই টাইপের মগে পানি খেতে খুব পছন্দ করে, একদম স্বচ্ছ টলটলে পানি দেখতে পারবে সেই জন্য। তারপর একটু ঘর সাজানোর জন্য হাবিজাবি পাতা, তারপর এই জারটা কিনে আনলাম। জারটা পছন্দ হয়েছে, একটু ডিফারেন্ট লুক, ভাবলাম যে এটাকে কিচেনে একটু একটা কিছু দিয়ে সাজাবো। আর মেইন আকর্ষণ ছিল এই ব্রাশটা। হেলেন আপুকে দেখেছি এই ব্রাশটা দিয়ে ফার্নিচার পরিষ্কার করতে। এই ব্রাশটা সবসময়ই তিনি রিকমেন্ড করেন যে খুব ভালো, ব্রাশটা দিয়ে কাজ করে অনেক আরাম। তো সেই চিন্তাভাবনা থেকেই এই ব্রাশটা কিনলাম যে না, আমারও একটা এরকম ব্রাশ হলে ভালো হয়। আর এগুলোর প্রাইস খুব বেশি ছিল না, এটা ছিল 485, তারপর পানির মগটা ছিল 185, মোটামুটি রিজনেবলই ছিল সব কিছু। এই ডেকোরেশন পিসটার প্রাইস ছিল 185। মোটামুটি আমি যে জিনিসগুলো আমার প্রয়োজন ছিল আমার রিজনেবল প্রাইসের মধ্যে হয়েছে। এটারও প্রাইস ছিল সম্ভবত 285, এরকম কিছু একটা, খুব যে বেশি তা না। আর আমি জিনিসপত্র বের করছিলাম, ইউনি এখানে চেয়ারে বসে বসে মনোযোগ দিয়ে দেখছিল কি আনা হয়েছে। বললাম কাছে আয়, তোকে একটা বাড়ি দিয়ে দিই ব্রাশটা দিয়ে। তো ফল কিনে এনে ধুয়েই ভাবলাম প্রথমে হচ্ছে আমার মেয়েদেরকে, আমার শাশুড়িকে একটু দিয়ে দিব, তারা সবাই মিলে খেতে থাকুক। আর এ পর্যায়ে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, এত লম্বা সময় যারা আমার ভিডিওটি দেখছেন, কোনো একটি অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। আজকাল অনেক বেশি কমেন্ট আসে, সুন্দর সুন্দর কমেন্ট আসছে, লাইকটা কমে গিয়েছে। প্লিজ একটা লাইক করবেন, আপনাদের লাইক আমাদের কাজে সাহায্য করে এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। রোকসানা সেদিন আমার কাছে জানতে চেয়েছিল এই ছুরিটার ধার কেমন। এই ছুরিটার অনেক ধার এবং এই ছুরিটা দিয়ে খুব সুন্দরভাবে ফ্রুটসগুলো কেটে ফেলা যায়। রাফ ইউজের জন্য সেরকম হবে না, কারণ রাফ ইউজের ছুরিগুলো আরেকটু অন্যরকম হয়, তবে ফ্রুটস কাটিংয়ের জন্য এই ছুরিগুলো খুবই ভালো। আর এই বোর্ডের কথা একটু বলে রাখি, এটা হচ্ছে খুব ভালো মানের একটা বোর্ড। এটার ছুরি দিয়ে যখন কাটছেন বোর্ড থেকে কোনো প্লাস্টিক ফাইবার উঠে এসে আপনার খাবারে অ্যাড হবে না। বোর্ডের মধ্যে যতভাবেই আপনি ছুরি দিয়ে কাটেন না কেন, যত রেকি লাগুক না কেন, সেভাবে স্ট্রং কোনো স্পট পড়বে না। এবং এই ছুরিগুলো যেহেতু খুব ধারের হয়, বোর্ডে এসে কোনো ছোটো মাল্টি ফাইবার তুলে আনবে না। তো এই কারণে বোর্ডটাও খুব ভালো, ছুরিটাও ভালো। মানে হেলদি খাবার দাবার, আমরা যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাই, এ ধরনের একটা বোর্ড এবং ছুরি থাকলে ফ্রুটস কাটা এবং অন্যান্য জিনিস কাটার ক্ষেত্রে আমরা খুব নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো। অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করলাম, আজ এই পর্যায় থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন কিংবা শুনলেন, ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিও ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায় থেকে তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।